একটু কল্পনা করুন তো, হঠাৎ করে পুরো শহরের বিদ্যুৎ চলে গেল। চারদিক ঘুটঘুটে অন্ধকার, থমকে গেল সব কাজ। পুরো শহরের জীবনযাত্রা যেন এক ধাক্কায় একেবারে স্থবির হয়ে পড়ল। বেশ ভয়াবহ একটা পরিস্থিতি, তাই না? ঠিক এমন একটা মুহূর্তে ত্রাতা হয়ে আসে কে বলুন তো? হ্যাঁ, ইমার্জেন্সি বা জরুরি ব্যাকআপ জেনারেটর। মূল পাওয়ার গ্রিড যখনই বিকল হয়ে যায় তখন সাথে সাথে এই জেনারেটরগুলো চালু হয়ে যায়। অন্তত হাসপাতাল বা অন্যান্য জরুরি সিস্টেমগুলোকে তো সচল রাখতে হবে, যাতে বড়সড় কোনো বিপর্যয় না ঘটে যায়। তবে একটা ব্যাপার নিশ্চয়ই খেয়াল করেছেন, এই ব্যাকআপ জেনারেটর সাময়িক বিপদ থেকে আমাদের বাঁচালেও এটা কিন্তু খুব একটা পারফেক্ট কোনো ব্যবস্থা না। এটা মূল গ্রিডের মতো অঢেল বিদ্যুৎ দিতে পারে না, মানে এর পাওয়ার আউটপুট বেশ কম। আর সবচেয়ে বড় সমস্যা হলো এটা জ্বালানি পুরোপুরি পোড়াতে পারে না, ফলে প্রচুর ধোঁয়া তৈরি হয় আর কিছু পোড়া অবশিষ্টাংশ থেকেই যায়। এখন এই দারুণ উদাহরণটাকে চলুন আমাদের জীববিজ্ঞানের সাথে একটু মিলিয়ে দেখি। আমাদের জীবদেহের কোষের যে নিজস্ব মূল গ্রিড আছে সেটা চলে অক্সিজেনের সাহায্যে। বিজ্ঞানের ভাষায় আমরা একে বলি সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন। কিন্তু কোনো কারণে কোষে যখন অক্সিজেনের অভাব দেখা দেয় তখন কোষের নিজস্ব সেই ব্যাকআপ জেনারেটরটা নিজে থেকেই চালু হয়ে যায়। আর মজার ব্যাপার হলো এই ব্যাকআপ সিস্টেমটা কাজ করে সম্পূর্ণ অক্সিজেন ছাড়াই, ঠিক গ্রিড বিচ্ছিন্ন ওই জেনারেটরটার মতোই। কিন্তু শক্তি উৎপাদনের দিক থেকে দেখলে এখানে একটা বিশাল পার্থক্য আছে। আমাদের কোষের মূল গ্রিড বা সবাত শ্বসনে যেখানে ৩৬ অণু এটিপি তৈরি হয়, সেখানে ব্যাকআপ জেনারেটর মানে অবাত শ্বসনে তৈরি হয় মাত্র ২ অণু এটিপি। এই এটিপি কিন্তু কোষের শক্তির একক বা এনার্জি কারেন্সি। বোঝাই যাচ্ছে জরুরি অবস্থায় স্রেফ টিকে থাকার জন্য এই ব্যাকআপ সিস্টেমটা কাজ করলেও শক্তির দিক থেকে এটা কিন্তু বেশ দুর্বল। তাহলে একদম সোজা কথায় যদি বলি, অবাত শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন হলো এমন একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া যেখানে কোষ তার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তিটুকু তৈরি করে নেয়, আর সেটা একেবারেই কোনো মুক্ত অক্সিজেন ছাড়াই। ওই যে ব্যাকআপ জেনারেটরের কথা বললাম না, এটা ঠিক তেমনই একটা আপৎকালীন ব্যবস্থা। এখন কোষের ভেতরের এই ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই কিন্তু কোনো জাদুমন্ত্রে চলে না। এর সুনির্দিষ্ট দুটো ধাপ আছে। প্রথম ধাপটার নাম হল গ্লাইকোলাইসিস, আর দ্বিতীয় ধাপটা হল পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। নামগুলো শুনে একটু খটমট লাগতে পারে, তবে চলুন এই বৈজ্ঞানিক শব্দগুলোকে একটু সহজ করে ভেঙে বোঝা যাক। প্রথমেই আসি গ্লাইকোলাইসিস ধাপে। আমরা জানি কোষের প্রধান জ্বালানি হল গ্লুকোজ বা শর্করা। গ্লাইকোলাইসিস হলো ঠিক সেই ধাপ যেখানে এই গ্লুকোজ অণুটাকে ভেঙে ২ টুকরো করা হয়, যাতে কোষ এটাকে ব্যবহার করতে পারে। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সবাত এবং অবাত ২ ধরনের শ্বসনেই কিন্তু এই প্রাথমিক ধাপটা ঘটে থাকে। বলতে পারেন এটা হলো জ্বালানি রেডি করার একদম প্রথম কাজ। তো এই প্রথম ধাপে গ্লুকোজ অণুটাকে ভাঙার পর আমরা আসলে কি পাচ্ছি? একটা গ্লুকোজ অণু ভেঙে তৈরি হচ্ছে ২ অণু পাইরুভিক অ্যাসিড, আর সেই সাথে ওই যে বললাম মাত্র ২ অণু এটিপি বা শক্তি। ব্যাস, প্রথম ধাপের কাজ এখানেই শেষ। আমাদের জ্বালানি প্রস্তুত। এবার দ্বিতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে যাওয়ার পালা। দ্বিতীয় ধাপটা হলো অসম্পূর্ণ জারণ বা ইনকমপ্লিট অক্সিডেশন। আমাদের জেনারেটরের সেই ধোঁয়াটে আধপোড়া জ্বালানির কথা মনে আছে তো? এখানেও ঠিক সেই ঘটনাটাই ঘটে। অক্সিজেনের অভাবে পাইরুভিক অ্যাসিড পুরোপুরি ভেঙে কার্বন ডাইঅক্সাইড আর পানি হতে পারে না, বরং বেশ কিছু বড় অণুর অবশিষ্টাংশ কোষের ভেতরেই রয়ে যায়। আর এই যে জ্বালানি পুরোটা পুড়ল না, এটাকেই বলা হচ্ছে অসম্পূর্ণ জারণ। আর এই অসম্পূর্ণ জারণের পেছনে যে দারুণ মেকানিজমটা কাজ করে তার নাম হল ফার্মেন্টেশন বা গাজন। এটা এমন একটা প্রক্রিয়া যেখানে কোষের ভেতরের বিশেষ কিছু এনজাইম অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজটাকে ভেঙে অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে। বলতে পারেন এটাই হলো সেই সিক্রেট ইঞ্জিন যা কোষের ওই ব্যাকআপ জেনারেটরটাকে একটানা চালিয়ে রাখে। ফার্মেন্টেশন আবার প্রধানত দুটো আলাদা পথে কাজ করতে পারে। অর্থাৎ কোষের এই ব্যাকআপ জেনারেটর ২ ধরনের অবশিষ্টাংশ তৈরি করে। এর প্রথমটা হল অ্যালকোহলিক ফার্মেন্টেশন, যেখানে ইথানল আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আর দ্বিতীয়টা হল ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, যেখানে কেবল ল্যাকটিক অ্যাসিডই তৈরি হয়। এখানে কিন্তু কোনো কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় না। অ্যালকোহলিক ফার্মেন্টেশনের খুব চমৎকার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ হলো আমাদের পরিচিত পাউরুটি তৈরি। ইস্ট নামের এক ধরনের ছোট্ট অণুজীব এই প্রক্রিয়ায় তাদের শক্তি তৈরি করে। আর এই সময় বাই প্রোডাক্ট হিসেবে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় সেটাকে এক অর্থে ইস্টের ঢেকুর বললেও ভুল হবে না। আর এই গ্যাসটাই ময়দার খামিরের ভেতর আটকে গিয়ে রুটিটাকে অমন স্পঞ্জের মতো সুন্দর করে ফুলিয়ে দেয়। এবার আসি ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের কথায়। ধরুন আপনি খুব জোরে দৌড়াচ্ছেন বা জিমে ভারী ব্যায়াম করছেন, তখন আপনার শরীরের পেশিতে অক্সিজেনের চরম অভাব দেখা দেয়। তখন পেশিকোষগুলো বাধ্য হয়েই সেই ব্যাকআপ জেনারেটর মানে অবাত শ্বসন চালু করে দেয়।
এর ফলে পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমতে শুরু করে আর এই জমে থাকা ল্যাকটিক অ্যাসিডের কারণেই কিন্তু পেশিতে ওই তীব্র ব্যথা বা ক্লান্তিটা অনুভূত হয়। কোষের এই প্রাচীন ইমার্জেন্সি ব্যবস্থাটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বিশাল একটা ভূমিকা রাখছে। ভাবলে অবাক হবেন, ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে আজ বিশ্বজুড়ে বড় বড় সব ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। বেকারি শিল্প, দই বা পনিরের মতো ডেইরি প্রোডাক্ট, ভিনেগার উৎপাদন, এমনকি আমাদের প্রতিদিনের চা ও কফি প্রক্রিয়াজাতকরণেও এই অবাধ শ্বসন বা ফার্মেন্টেশনের প্রিন্সিপাল সরাসরি ব্যবহার করা হয়। পুরো আলোচনার শেষে আমরা যদি আমাদের মূল সোর্সের সেই টেক্সট বুক ডেফিনেশনের দিকে পাকাই, বিষয়টা এখন কিন্তু একদম জলের মতো পরিষ্কার। বইয়ের ভাষায় যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না, অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে সংগঠিত হয়, তাকে অবাধ শ্বসন বলে। এই একটা সাধারণ বাক্যের পেছনেই লুকিয়ে আছে কোষের টিকে থাকার দারুণ একটা মেকানিজম। ব্যাকআপ জেনারেটর থেকে শুরু করে পাউরুটি ফলানো কিংবা পেশির ক্লান্তি, সবকিছুর মূলেই রয়েছে এই একটা মাত্র প্রক্রিয়া। একবার ভেবে দেখুন তো, অক্সিজেনের মতো এত ক্রুশাল একটা উপাদান ছাড়াও প্রকৃতি কিভাবে জীবন বাঁচিয়ে রাখার এমন চমৎকার একটা ব্যাকআপ প্ল্যান তৈরি করে রেখেছে।